আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় ভয়াবহ বন্যা, পানিবন্দী 36 লাখ মানুষ, ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ, উদ্ধার অভিযানে বিজিবি, সেনা ও নৌবাহিনী। বিগত 3 যুগের রেকর্ড ছাড়ালো দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত 2 জনের মৃত্যু, আশ্রয় কেন্দ্রে প্রায় 1 লাখ মানুষ, 2 কোটি টাকা বরাদ্দ। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, মন্তব্য উপদেষ্টাদের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের অগ্রবর্তী দল। প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা সংস্থাটির। এবং বসুন্ধরা বেক্সিমকো সামিট সহ শীর্ষ 5 শিল্পগোষ্ঠীর কর ফাঁকির তদন্তে এনবিআর। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ভাসছে দেশের পূর্বাঞ্চলের 10 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। এরই মধ্যে তলিয়ে গেছে জেলার 95% এলাকা। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। রেললাইন ডুবে ঢাকা, সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার উপদ্রুত এলাকায় প্রায় 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বানভাসী মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বিজিবি, সেনা, নৌ বিমান বাহিনী সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মনে করা হচ্ছে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্কারী বন্যা হতে পারে এটি। বুধবার ভারতের বাঁধ ভাঙা উজানের পানির তোড়ে মাত্র কয়েক ঘন্টায় ডুবেছে দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সিলেট, চট্টগ্রাম বিভাগের অন্তত 10 জেলা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় প্রস্তুতিও ছিল না এসব অঞ্চলের মানুষের। বানভাসী মানুষের আর্তনাদ যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% এলাকায় এখন পানির নিচে। জেলা শহরের গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কোমর সমান পানি উঠেছে। রাস্তার উপর দিয়ে চলছে স্পিডবোট ও নৌকা। বাড়ির ছাদে, চালে আশ্রয় নিয়েছেন অনেকেই। 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন ফেনী জেলায়। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। স্থলবন্দরের কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। নোয়াখালীর 9 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ কেটে পানি সরানোর কাজ করছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা। অনেক ফ্যামিলিতে আপনার আজকে 2-3 দিনে ভাত রান্না করতে পারতেছে না। ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে। প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 11টি প্লাবিত হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। চুলা জ্বালানোর মতো শুকনা জায়গা নেই বানভাসী লাখো মানুষের। শুকনো খাবারের জন্য হাহাকার চলছে। জেলায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলায় বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত 2 জন। একই অবস্থা সিলেটেও। পানির তোড়ে রেল সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে বন্ধ করা হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ওই 2 শহরের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। পানির তোড়ে নষ্ট হয়ে গেছে রাবার বাগান ও সবজি ক্ষেত।
টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সবশেষ কি পরিস্থিতি দেখছেন কুমিল্লার বন্যা পরিস্থিতির? নাবিলা, এই মুহূর্তে আমি আছি কুমিল্লার আদর্শ সদর এলাকায়। এখানে গোমতীর একটা পয়েন্টে আমরা রয়েছি। এখানে আমরা আসার পর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম, এখন তো অন্ধকার, আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে গোমতীর পানি বেশ বৃদ্ধি পেয়ে সেটা কিন্তু একেবারে বেড়িবাঁধের সমান সমান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিপদ সংকুল একটা এলাকায় পরিণত হয়েছে এটা। কারণ বেড়িবাঁধের ৫ থেকে ৬টা পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে, দুঃখিত। তো সেই ফাটল কিন্তু পূরণ করার জন্য বা সেই ফাটল থেকে ক্ষতি হওয়া রোধ করার জন্য কিন্তু এলাকাবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন। সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বালি, বস্তা, বাঁশ এবং মাটি এনে তারা কিন্তু চেষ্টা করছেন বাঁধটাকে টেকানোর জন্য। আমরা একটু একজনের সাথে এখন কথা বলবো যে ঠিক কখন থেকে আপনারা কাজ করছেন, কি পরিস্থিতি এই এলাকায়? আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি। এলাকার যুব সমাজ সবাই মিলে বালুর বস্তা ফেলে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে যতটুকু সম্ভব প্রতিরোধ করার চেষ্টা করতেছি, যেন আমাদের এই এলাকাটা বন্যা থেকে প্লাবিত না হয়। যেমনটা শুনতে পারলেন, আমরা যেটা দেখেছি যে বাঁধের পানির যে অবস্থা এখন, ঠিক বাঁধের অপর দিকে কিন্তু বাঁধের মাথা থেকে একদম 10 থেকে 12 ফুট কিন্তু নিচে এলাকাটা। ফলে পানি যদি কোনোভাবে ঢুকে পড়ে তাহলে কুমিল্লা আদর্শ সদর এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকা কিন্তু প্লাবিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে এই যে বেড়িবাঁধ এলাকা যেটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটায় কিন্তু সাধারণ মানুষের চলাচল তারা নিষিদ্ধ করে দিয়েছেন এবং তারা শুধুমাত্র বাঁধ মেরামতের কাজ করছেন। এছাড়া আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু বাঁধের এপারে যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং পানি, আমরা যতটুকু জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড থেকে, যে গোমতীর পানি 185 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে কুমিল্লা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন মুশফিকুর রহমান। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি বিগত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। কয়েকটি নদ নদীর পানির প্রবাহ রেকর্ড ভেঙেছে গেল প্রায় 3 যুগের। বন্যা দুর্গত এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মোস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটা পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
বন্যায় দেশের ৮ জেলায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখনো পর্যন্ত মারা গেছে ২ জন। এসব এলাকায় উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনা, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। ১৫০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছে প্রায় ৭৫,০০০ মানুষ। ৮ জেলায় বরাদ্দ করা হয়েছে নগদ ১,৮২ লাখ টাকা। দেয়া হচ্ছে খাবার সহ বিভিন্ন সামগ্রী। ভারত বাঁধ খুলে দিয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে ৮টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে ২৯,০৪,৯৬৪ জন। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে 2 জন। এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। বাঁধ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্গত এলাকায় উপদেষ্টাদের দপ্তরগুলো ত্রাণ কাজে সমন্বয় করবে। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের ৮ জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে ৩.৫ ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে সরকারের বিভিন্ন বিভাগকে দায়িত্ব বন্টনের পাশাপাশি পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। হঠাৎ বন্যার জন্য ভারতকে দায়ী করেন তথ্য উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা করা হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা নিয়ে ৩ বাহিনীর প্রধান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এই ত্রাণ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ভারত বিনা নোটিশে ব্যারেজ খুলে দিয়ে অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে স্থাপিত বুথে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ জমা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোক্তারা বলছেন আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। আমার বারবারই মনে হচ্ছিল আমি কেন এখানে ঘুমিয়ে আছি, আমি শুকনো জায়গায় আছি, আমি ঘুমিয়ে আছি, ওরা তো ঘুমাতে পারছে না। আমার মনে হচ্ছিল ওই জায়গায় যদি আমি থাকতাম আমি তো মরে যেতে পারতাম। একদমই টোটালি ঘুমাইনি। ভোর 5টা উঠে আমার মনে হলো যে কখন বের হবো, কখন আসবো। যে সকাল থেকে কিন্তু মানুষ আসতেছে, যে পেশারই হোক না কেন, যে যতটুকু সামর্থ্য হোক না কেন, সে কিন্তু আসে কন্ট্রিবিউট করতেছে দেশের ক্ষেত্রে এবং জনগণের সাথে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, যে আমাদের দেশের সিচুয়েশন না ভালো হওয়া পর্যন্ত আমরা তৎপরতা চালিয়ে যাব। বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ ব্যারেজ খুলে দেওয়ার পর ভারতীয় পক্ষকে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, এখন সবার দায়িত্ব মানবতার সেবায় এগিয়ে আসা। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। সারা দেশের যে কোনো স্থান থেকে ও প্রবাসীরাও নির্ধারিত অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারবেন। এদিকে হঠাৎ পানি ছেড়ে দিয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, ভারত সরকার নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা করছে না। আবার একটি বিপ্লব চাই, যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মোগল সম্রাট বাবর হিসাবে। দিল্লির মসনদ আমরা চাই। ভারত বেশি বাড়াবাড়ি করবা না, শান্তিতে থাকতে দাও। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বানভাসীদের আশ্রয় ও প্রয়োজনীয় খাবার এবং আনুষঙ্গিক সহায়তা দিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এই সংকট মোকাবেলা ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। কোনো সতর্ক বার্তা ছাড়াই ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্ধু রাষ্ট্র হলে প্রতিবেশী রাষ্ট্রের সুবিধা অসুবিধার কথা চিন্তা করত ভারত। তার দাবি, অভিন্ন নদীর পানি প্রবাহে ভারত নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের স্বার্থকে বিপন্ন করছে। তিনি জানান, বন্যা দুর্গতদের সাহায্যার্থে জেলায় জেলায় কাজ করবে বিএনপির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু হুড়মুড় করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে, এটার কারণ কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে। ভারত কৃত্রিমভাবে বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করায় এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পানি চুক্তি ভঙ্গ করে ভারত বাঁধ নির্মাণ করেছে। অন্তর্বর্তী সরকারকে এর তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। হুহু করে ঢুকছে বন্যার পানি, প্লাবিত হচ্ছে লোকালয়। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের ঢলে এরই মধ্যে দেশের সীমান্তবর্তী 5টি জেলা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। কৃত্রিমভাবে তৈরি এই বিপর্যয়ের জন্য ভারতকে দায়ী করে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে এই বিপদ বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ। ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে খরায় রাখে, আবার যখন বর্ষার মৌসুম আসে তখন পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে তারা ডুবিয়ে মারে। কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ, জীব জন্তু সহ অনেক প্রাণ বিনাশ হয়েছে। এই মানুষ হত্যা ও জীবজন্তু হত্যার দায়ভার ভারতকে বহন করতে হবে। এ সময় ভারত বাংলাদেশের সকল অসম চুক্তি বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা। এটা কোনো
দুর্যোগ নয়, তারা হচ্ছে এখন বিজয় উল্লাস করছে। তাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যম সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে যে বাংলাদেশের আর্জিটা এখন কাতর স্বরে। তারা যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে, বাংলা তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলা 1757 সালের আগের যে মানচিত্র ছিল সেই মানচিত্রে চলে যাবে। আর যদি কোনোদিন কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ অথবা ফেনীর যে ব্যারেজ সেটি খুলে দেওয়া হয়, বাংলার ছাত্র সমাজ তা রুখে দিবে। বিক্ষোভ সমাবেশে পানি প্রত্যাহারের জন্য ভারতের সব বাঁধ ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। 14 দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর মেননকে নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জুলাই আগস্টে কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনা তদন্তে ঢাকায় এসেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অগ্রবর্তী দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাঙ্গোভন বলেন, তদন্তের ধরন ও কর্মপরিকল্পনা ঠিক করবেন তারা। ররি জানান, গণতন্ত্র উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। ফজলে রাব্বির রিপোর্ট। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় ডক্টর ইউনূস সরকার। এজন্য জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকায় আসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের প্রাক তদন্ত দল। সকালে তারা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে। বৈঠক শেষে ররি ম্যাঙ্গোভেন জানান, এই দলটি তদন্ত করতে ঢাকা আসেনি, তবে বিভিন্ন পক্ষের সাথে কথা বলে তদন্তের ধরন এবং গাইডলাইন ঠিক করবেন তারা। It's not an investigation. It's really an exploratory visit to discuss with তদন্তের বিষয়ে মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। আমরা তদন্তের জন্য আসিনি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে আমরা ঠিক করব তদন্তের পরিধি ও প্রক্রিয়া। ররি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলনে অভিভূত মানবাধিকার কমিশনের প্রধান ফলকার তু তিনি এই ঐতিহাসিক পরিবর্তনকে মানবাধিকার, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ হিসাবে দেখছেন। এই ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ফলকার তুর। 29 আগস্ট পর্যন্ত ঢাকায় থাকবেন ররি ম্যাঙ্গোভেনের দল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই আশ্বাস দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেগো রেঙ্গোলে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনগণের মালিকানা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বলতে যৌক্তিক সময়ের মধ্যে দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই।
মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্থাটির পরিচালক নাসিরউদ্দিন এলানের সাজা বাতিল করেছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ এই রায় দেন। এছাড়া অধিকার বৈদেশিক অনুদান নিতে পারবে বলে রায় দিয়েছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চ। 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মৃতের সংখ্যা নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। গত বছর দুজনকেই 2 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মিথ্যা মামলা দায়ের করে মিথ্যাভাবে কোনো মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল। সেই আপিলে আজকে রায় হয়েছে, আপিল এলাও হয়েছে, নিম্ন আদালতের রায় বাতিল হয়েছে তথা সেট অ্যাসাইড হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনি বাধা কাটল বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 2015 সালের 7 জানুয়ারি বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ রুল সহ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। চাকরি জাতীয়করণের দাবিতে এক দফা দাবিতে আন্দোলন করছেন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। একই সাথে 3 বছর পর পর বিশ্রামের নামে বেতনবিহীন জীবন চান না তারা। সংকট সমাধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সাথে সমন্বয় সভা করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। 6 মাস আমরা খাইয়ে না খাইয়ে আমরা 1.5 বছর পরে মেসেজ পাই আমাদের নুন আনতে বানতে ফুরায়। এই জীবন থেকে আমরা মুক্তি চাই। রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান করে আন্দোলন করে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। বেতন ভাতা, ছুটি ও রেশন নিয়ে নানা বৈষম্যের কথা জানান তারা। বাহিনীতে কাজ করে পাওয়া সামান্য বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আনসার সদস্যরা। আমরা একটা বাহিনীর সদস্য, এ কারণে আমরা বাড়িতে যে কেউ কখনো কোনো কাজে আমাদের ডাকেও না, কেউ একটা যে কামলা নেবে এটাও কেউ বলে না। আমরা কেন রিক্সা চালাবো, আমরা কেন মাঠে কাজ করব, আমরা এই বাহিনীর লোক, আমরা অস্ত্রধারী লোক। এই সদস্যরা পুলিশ বাহিনীতে কাজ করার পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। 3 বছর কাজ করার পর বিশ্রামের জন্য বাধ্যতামূলক 6 মাসের ছুটি দেওয়া হয় তাদের। ছুটি কাটানোর সময় বেতন পান না তারা। ক্যাম্পে রেশন থেকে শুরু করে, ছুটি থেকে শুরু করে, এমনকি আমাদের পোশাক, আমাদের বুট, আমাদের বেল্ট, সমস্ত ক্যাপ, মানে আমাদের A to Z সমস্ত কিছু নিয়ে তারা আমাদের কাছে সিন্ডিকেট করে। আমার মা একজন হার্টের পেশেন্ট, তার 2,500 টাকা প্রতি মাসে ওষুধ লাগে। আমি এই আগামী মাসের 13 তারিখ পর 6 থেকে 8 মাস এই আমি আমার মার যে ওষুধ কিনবো 2,500 টাকা প্রতি, এই নিশ্চয়তা আমার নাই। এত বছর ধৈর্য ধারণ করছি, অনেক আশ্বস্ততা আমাদের দেওয়া হয়েছে, তা প্রতিফলন হয় নাই। আমরা চাই নির্ভরযোগ্য একটা লিখিত স্টেটমেন্ট। অধিকার আদায়ে আনসার সদস্যরা 11 আগস্ট থেকে আন্দোলন করছেন। দেশে অঙ্গীভূত সাধারণ আনসারের সংখ্যা 69,000-এর উপরে। আমাদেরকে জাতীয়করণ চাই, আমরা রেস্ট কোটাটা বাতিল চাই, আমরা কর্মস্থলতে রেস্টে যাব না। আমাদের এক দফা এক দাবি যদি মানে আমাদের কোনো কথা নাই, আর যদি না মানে তাহলে আমরা সারা বাংলাদেশ কর্মবিরতিতে যাইতে বাধ্য হব। এই অবস্থার পরিবর্তন চান তারা। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা আন্দোলনকারীদের। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। দেশের শীর্ষ 5 শিল্প গোষ্ঠীর কর ফাঁকির তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানের রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তরে চিঠি দিয়েছে এনবিআর। অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। ধারাবাহিকভাবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন ও অর্থ পাচার আইনে কর ফাঁকির তথ্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সিআইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নজিরবিহীন গণ অভ্যুত্থানে ৫ আগস্টের বিজয়ের পর ঢাকার বেশিরভাগ দেয়াল হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস। রাজনৈতিক পোস্টার ব্যানারে ছেয়ে থাকা এসব দেয়ালে এখন জায়গা করে নিয়েছে শহীদ আবু সাইদ মুগ্ধসহ জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা মুহূর্ত আর স্লোগান। রাজধানী জুড়ে নানা রঙে আকাশী গ্রাফিতি নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির, ছবি তুলেছেন এমদাদুল হক। আসছে ফাগুনে দ্বিগুণ হবার প্রত্যয় ছিল তাদের, কিন্তু এই বর্ষায় তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে আজ বসন্তের রং। যাতে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্র জনতার বিজয়ের ইতিহাস। সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করা এই গ্রাফিতি নজর কাড়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও। সম্প্রতি থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের ঢাকা সফরের আমন্ত্রণও জানান তিনি। রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায় এখন এই গ্রাফিতি। মনের মাধুরী মিশিয়ে রং আর তুলির আঁচড়ে মনের ভাব প্রকাশ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলনটা হয়েছে সরকার পতনের, সেই আন্দোলনের প্রতিটা ছবি আমাদের এখানে ভেসে তোলানো হয়েছে। এদিকে বদলে যাওয়া দেয়ালে দাবি উঠেছে পোস্টার মুক্ত বাংলাদেশের। ছাত্র জনতার এই অর্জনকে যারা রঙিন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। গ্রাফিতি জিনিসটা হচ্ছে তীব্র দ্রোহ এবং সৌন্দর্য সবকিছুটাকে ফুটিয়ে তোলে। আন্দোলনের পর আমাদের ভাইয়ের, যেমন এই যে মুগ্ধ ভাইয়ের ছবি আঁকানো, তাদের কথা লেখা এত সুন্দর সুন্দর, যেগুলো দেখে আমরা মেনলি অনুপ্রাণিত হচ্ছি। নতুন বাংলাদেশ সাম্য আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মিলেছেন শিল্পী সমাজও। তারাও দেয়ালে দেয়ালে আঁকছেন ছবি, কার্টুন। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থী বলতে যে স্কুল কলেজ শুধু তা না, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন, সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। কিন্তু রাজধানী ঢাকায় এর আগে আর কখনো এই ছবি, এই রূপ দেখেনি নগরবাসী। তাই পরিবর্তন, প্রতিবাদের নতুন এক চেতনাও যেন জেগে উঠেছে ব্যস্ত এই শহরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 36 জুলাই 2024। রাজধানী ঢাকার এই দেয়ালগুলো এখন আর কোনো সাধারণ দেয়াল নয়। প্রতিটি দেয়াল যেন এক একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তাই তো ছাত্র জনতার করা এই গ্রাফিতিগুলোতে যে পরিবর্তনের আহ্বান, সেই পরিবর্তনের যাত্রা যেন কখনো থেমে না থাকে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকে 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় নতুন পরিচালনা পর্ষদ কাজ করবে। স্বাধীন পরিচালনা পর্ষদের বাকি সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াহাব, আল আরাফা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম মাসুদ রহমান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এস আলম মুক্ত হল দেশের ইসলামী ধারার এই ব্যাংকটি। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের অর্থ পাচার ও অনিয়ম নিয়ে অডিট করবে বাংলাদেশ ব্যাংক।
এক ব্রিফিংয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান, নগদ ডিজিটাল ব্যাংকের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। নগদের কার্যক্রমে যেন গ্রাহকরা প্রতারিত না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করেছে। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। সোশ্যাল ইসলামী ব্যাংকে দুর্বৃত্তায়ন হয়েছে জানিয়ে গভর্নর বলেন, আংশিকভাবে হলেও ব্যাংকটির ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। দুর্বল ব্যাংকগুলোকে সম্পদের নজরদারি করবে ব্যাংক কমিশন। সরকার বাধ্য হয়ে প্রাথমিকভাবে নগদের এটা হস্তান্তর করা হলো। সেকেন্ড ফেজে যেটা হবে, আমাদের সেকেন্ড ফেজটা হচ্ছে যে এটাকে সব কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে, কোনো ব্যত্যয় হবে না। লঙ্গার টার্ম উদ্দেশ্য হচ্ছে আমরা চাই নগদ আরও শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক। যে ধরনের ইন্টারভেনশন হয়েছিল সেগুলো যেন না হয়, কোনো পার্টিকুলার গ্রুপকে যেন ফেভার করা না হয়। তাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, দেশ, জাতি, ধর্ম ও সমাজ সংস্কারে সুদূর প্রসারী কার্যক্রম নেওয়া দরকার। ইসলামী শরিয়া ও ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠন এবং উন্নত সমাজ বিনির্মাণে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু সরে যাওয়ায় হোম কন্ডিশন মিস করবে মেয়েরা। বিসিবিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিসিবি নারী উইংয়ের অপারেশনস বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা এ দলের সঙ্গে একটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে নারীদের টি-20 বিশ্বকাপ সরে গেলেও আগামী 3 থেকে 20 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে 10 দলের এই আসর। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জাতীয় ক্রিকেট লিগ 20 ওভারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার থেকে রাজশাহীতে 8টি বিভাগীয় দল নিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি নারী উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন বলেন, বিশ্বকাপের প্রস্তুতি ঠিকমতোই চলছে, তবে হোম কন্ডিশন মিস করবে ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার। তো তারা সেটা একটু মন খারাপ আছে এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। বিশ্বকাপ ক্রিকেটে যেন মেয়েরা ভালো ফল করতে পারে, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না হাবিবুল বাশার। বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ আওয়ার প্রিপারেশন ছিল। তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ, প্রায় ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে। সেটা আমরা পার্ট অফ আওয়ার প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। এখনো পর্যন্ত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে প্রস্তুতি, তাতে হাবিবুল বাশার সুমন আশা করছেন ভালো ফল করবে মেয়েরা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 421 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনা উইকেটে 27 রান নিয়ে খেলা শেষ করে টাইগাররা। এর আগে 4 উইকেটে 158 রান নিয়ে প্রথম ইনিংসে খেলা শুরু করে স্বাগতিক দল। পঞ্চম উইকেটে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান যোগ করেন 240 রান। শাকিল আউট হন দলের 354 আর নিজের 141-এ। আরেক প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন 171 রানে। তাতে 6 উইকেটে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করে শান মাসুদের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় ভয়াবহ বন্যা, পানিবন্দী 36 লাখ মানুষ। ঢাকার সাথে ট্রেন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধার অভিযানে বিজিবি, সেনা ও নৌবাহিনী। বিগত 3 যুগের রেকর্ড ছাড়ালো দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত 2 জনের মৃত্যু। আশ্রয় কেন্দ্রে প্রায় 1 লাখ মানুষ, 2 কোটি টাকা বরাদ্দ। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, মন্তব্য উপদেষ্টাদের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের অগ্রবর্তী দল। প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা সংস্থাটির। এবং বসুন্ধরা বেক্সিমকো সামিট সহ শীর্ষ 5 শিল্প গোষ্ঠীর কর ফাঁকির তদন্তে এনবিআর। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।